নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় থাইরয়েড। থাইরয়েড নিয়ে কিন্তু অনেক ধারণা, ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। থাইরয়েড আসলে কি? থাইরয়েডের সমস্যা কেন হয়? থাইরয়েড বেড়েছে সেটা বুঝবেন কি করে? কি কি লক্ষণ উপসর্গ দেখা যায় এবং তার প্রাথমিকভাবে সেটাকে আমরা কি করে ডায়াগনোসিস করব এবং তার পরবর্তীতে চিকিৎসা কি হবে, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে সঙ্গে পেয়েছি কলকাতা শহরের বিখ্যাত সিনিয়র কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর অভিজিৎ চন্দ্রকে। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমি ডক্টর অভিজিৎ চন্দ্র, আমি এন্ডোক্রিনোলজিস্ট। আমি গত 25 বছর ধরে কলকাতায় প্র্যাকটিস করছি। আমি এখন মেডিকা মণিপালের সঙ্গে যুক্ত। এছাড়াও আমার দুটি চেম্বার রয়েছে। ডাক্তারবাবু, প্রথমেই যেটি আমরা আলোচনা করব যে থাইরয়েডের সমস্যায় তো বহু মানুষ ভুগছেন। এই থাইরয়েড কেন হচ্ছে বা এই থাইরয়েডটা আসলে কি, একেবারে এই প্রাথমিক পর্যায়ে আমরা আলোচনাটা শুরু করব। আপনারা আশা করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। থাইরয়েড সম্পর্কিত আপনাদের যা যা প্রশ্ন এতদিন ধরে করেছেন বা যা যা প্রশ্ন রয়েছে, আশা করি সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, আপনারা উপকৃত হবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসুন আমরা আলোচনা শুরু করি। ডাক্তারবাবু, যেই প্রশ্নটা আপনার কাছে করছিলাম যে থাইরয়েডের সমস্যা এতটাই বৃদ্ধি পেয়েছে, এতটাই থাইরয়েডের রোগী আজকাল দেখা যাচ্ছে, এই থাইরয়েড আসলে কি এবং থাইরয়েড কেন হয়? থাইরয়েড একটা এন্ডোক্রিন গ্রন্থি, যেটা ঠিক প্রজাপতির মতো দেখতে আমাদের গলার এইখানটায় থাকে। তো এই গ্ল্যান্ড যে গ্রন্থি, এখান থেকে প্রধানত দুটো হরমোন ক্ষরণ হয় রক্তে। একটাকে বলে T3 আর একটাকে বলে T4। আমরা যখন পরীক্ষা করি, একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা আরেকটা রক্ত পরীক্ষা করি যেটাকে বলে TSH, যেটার দিকে আমরা বেশি নজর পড়ে। কিন্তু এই TSH এটা কিন্তু থাইরয়েডের থেকে হরমোনটা বেরোয় না। TSH কথাটার ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন, যেটা আমাদের মাথার এইখানে পিটিউটারি গ্ল্যান্ড বলে একটি গ্ল্যান্ড থাকে, সেটাও একটি এন্ডোক্রিন গ্ল্যান্ড, সেইখান থেকে বেরোয়। এবং থাইরয়েড কথার নামেই বুঝতে পারছেন যে থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন, মানে সে থাইরয়েডকে স্টিমুলেট করে থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 T4 বার করে। এটা কেন বললাম, কারণ আপনাদের বোঝানোর জন্য যে হাইপোথাইরয়েড মানে হচ্ছে TSH কমে যাওয়া নয়, প্রাইমারি হাইপোথাইরয়েড যেটা। অনেকেই বলেন যে আমার TSHটা খুব কমে গেছে, তার মানে আমার থাইরয়েড নেই। আর আদৌ তা নয়, বরং থাইরয়েড যদি বেশি হয়ে যায়, T3 T4 যদি বেশি হয়ে যায়, যেটাকে আমরা হাইপার থাইরয়েড বলি, তখন TSHটা কমে যায়। কারণ TSH আদৌ থাইরয়েড হরমোন নয়, ওটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েডের অসুখ যদি আপনি জিজ্ঞেস করেন কত প্রকার হয়, তাহলে মূলত দুটো ভাগ করা যায়। একটা স্ট্রাকচারাল গন্ডগোল হচ্ছে, আর একটা ফাংশনাল গন্ডগোল হচ্ছে। এটা দুটো আলাদা আলাদাও হতে পারে, আবার একসঙ্গে এক্সিস্ট করতে পারে। যে আপনার শুধু স্ট্রাকচারাল গন্ডগোল কীরকম হয়, ধরুন আপনি নোটিস করলেন যে চুল আঁচড়াতে গিয়ে বা শেভ করতে গিয়ে যে আপনার গলার একটা জায়গা ফুলে আছে, আর অন্য কোনো সমস্যা নেই। বা আপনি নেমন্তন্ন বাড়িতে গেছেন, কেউ আপনাকে নোটিস করে বললেন যে তোমার গলাটা ফোলা লাগছে কেন। এইটা হচ্ছে স্ট্রাকচারাল গন্ডগোল, যেটাকে আমরা থাইরয়েড নডিউল বলি, অথবা আমরা গয়টার বলি। গয়টার মানে গলগণ্ড, মানে থাইরয়েড বেড়ে যাওয়াটাকে বলে, স্ট্রাকচারালি বেড়ে যাওয়া বলে, আয়তনে বেড়ে যাওয়াটাকে আমরা বলি গয়টার। আর যদি একটা বিশেষ জায়গায় একটা গাঁঠ মতো তৈরি হয়ে যায়, গোল মতো, তাকে আমরা বলি থাইরয়েড নডিউল। এটা স্ট্রাকচারাল প্রবলেম। আর ফাংশনাল প্রবলেম দু রকমের হয়। আমাদের তো থাইরয়েড হরমোনটা শরীরের সমস্ত কোষে লাগে, মাথা থেকে পা পর্যন্ত। আপনি ব্রেন বলুন, হার্ট বলুন, ইন্টেস্টিন বলুন, আপনার রিপ্রোডাক্টিভ অর্গ্যান বলুন, আপনার ব্লাড প্রেশার মেনটেনেন্স বলুন, মানে যা ভাববেন সব কিছুতে সমস্ত কোষের মেটাবলিজম ঠিক রাখে এই থাইরয়েড হরমোনটা। সেই থাইরয়েড হরমোনটা ঠিক যদি না থাকে, তাহলে বেশি থাকলেও গন্ডগোল,
কম থাকলেও গন্ডগোল। বেশি কখন থাকে? যখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি বেশি থাইরয়েড তৈরি হচ্ছে, থাইরয়েড বেশি কাজ করছে, সেটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম, যে থাইরয়েড বেশি কাজ করছে। হাইপার কথাটার মানে হচ্ছে বেশি। আর যখন কাজ করছে না সেটাও খারাপ, কারণ আপনার তো একটা নির্দিষ্ট পরিমাণ দরকার আপনার কোষগুলো যাতে ঠিক মতো মেটাবলিজম মেনটেন করতে পারে। তো সেই যদি না বেরোয় থাইরয়েড হরমোন, সেটাকে বলি যে কম বেরোচ্ছে, সেটাকে বলি আমরা হাইপোথাইরয়েডিজম। হাইপো কথাটার মানে হচ্ছে কম। তো এই হাইপোথাইরয়েডিজমে কি হয়, T3 T4 কমে যায়। প্রাইমারি হাইপোথাইরয়েড যদি হয় তাহলে T3 T4 কমে যায়, TSH বেড়ে যায়। আবার কিছু কিছু হাইপোথাইরয়েড থাকে যেখানে সমস্যাটা পিটিউটারি গ্ল্যান্ডে, থাইরয়েড গ্ল্যান্ডে নয়, সেখানে দেখা যায় TSHটাও কম, সেটা একটু জটিল হয়ে যায়। তো সাধারণভাবে ধরে নিতে পারেন যে আপনার হাইপোথাইরয়েড যদি হয় তাহলে T3 T4 কম হবে আর TSH বেশি হবে। আর উল্টো দিকে হাইপার থাইরয়েড যদি হয়, T3 T4 বেশি হবে, TSH কম হবে। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে T3 T4 আর TSH এর রিলেশনটা আমরা বলি লগ লিনিয়ার। মানে খুব অল্প মাত্রায় T4 যদি কমে যায়, TSH অনেকটা বেড়ে যাবে। যার জন্য আমরা অনেক সময় আপনি দেখবেন ব্লাড, আপনি যদি রিপোর্ট হাতে নিয়ে দেখেন, যে আপনি দেখবেন আমার T4 তো নর্মাল আছে, T3 তো নর্মাল আছে, তাহলে আমার TSH কেন বাড়লো? তাহলে আমি কেন হাইপোথাইরয়েড? কি হয়, আপনার ধরুন TSH T4টা ধরে নিলাম আমি তর্কে যে 8 মাত্রায় থাকা উচিত। এবার 8টাই আপনার শরীরের জন্য ওটাই ঠিক। এবার কোনোভাবে সেটা 8 থেকে 7-এ নেমেছে বা 6-এ নেমেছে, আপনার কিন্তু শরীর তখন সেন্স করবে যে আপনার থাইরয়েড ঠিক মাত্রায় নেই। তখন থাইরয়েডটাকে ঠিক করার জন্য পিটুইটারি গ্ল্যান্ড বেশি বেশি TSH ক্ষরণ করতে আরম্ভ করবে, তখন TSH বেড়ে যাবে। তো এইখানে একটা বিভ্রান্তি হয় মানুষের মনে, আমি দেখেছি যে T3 T4 আমার নর্মাল, তাহলে TSH কেন বেশি? আর ঠিক উল্টো হবে, আমার T3 T4 তো নর্মাল, তাহলে TSH কেন কম? এই যে পার্থক্যটা এই জন্য হয় যে অল্প মাত্রায় T3 T4 বাড়া কমা হলেই TSH এর ঠিক উল্টো দিকে বাড়া কমাটা অনেকটা বেশি হয়, যার জন্য এটা দেখা যায়। তো থাইরয়েড কেন হয়, বিভিন্ন ধরনের কারণ তো থাকে। আমি যদি বলি যে ফাংশনাল গন্ডগোলগুলো কেন হয়, যে হাইপোথাইরয়েড হয় প্রধানত আজকের দিনে অটো ইমিউন একটা সমস্যা দেখা যায়। অটো ইমিউন কথাটা মানে হচ্ছে যে আপনার শরীর আপনার ভেতরে যে নিজের অর্গ্যানগুলো আছে সেটাকে আপনাকে ফরেন অ্যান্টিজেন হিসেবে দেখে। ও মনে করে যে এটা একটা ফরেন বডি, আমাকে এটাকে নষ্ট করে দিতে হবে। তো সেই রকম যদি হয় নিজের অর্গ্যানের এগেনস্টে, তাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। তো আজকের দিনে থাইরয়েড যে ডিজিজগুলো দেখা যায়, হাইপার বলুন বা হাইপোথাইরয়েড বলুন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই অটো ইমিউন ডিজিজ হয়। এবার এর সঙ্গে কিছুটা হেরিডিটারি সম্পর্ক থাকে, কিছুটা জিনগত সমস্যা থাকে, আবার কিছুটা এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, সেটাও একটা বড় মাত্রায় এখনকার দিনে রেসপন্সিবল যে এত আমাদের হাইপোথাইরয়েড হাইপারথাইরয়েড বাড়ছে। সেটা আরেকটা জিনিস হচ্ছে যে এই স্ট্রাকচারাল গন্ডগোলটা কেন হয়, সেটাও হয় যে হয়তো কোনো একটা জেনেটিক গন্ডগোল থাকলেও সেখানে তার একটা ওরকম নডিউল হলো, যেটা ক্যান্সারাস হতে পারে বা নন ক্যান্সারাস হতে পারে। আবার এনভায়রনমেন্টাল পলিউটেন্টসও কিন্তু একটা বড় মাত্রায় এখন রোল প্লে করে। দেখো, এখানে আমরা যেটা জানতে চাইবো শুরুতে, থাইরয়েডের মূল লক্ষণ বা উপসর্গগুলো কি কি? একজন রোগী কিভাবে, একজন মানুষ কিভাবে বুঝবেন যে তিনি থাইরয়েডে আক্রান্ত? কি কি প্রাথমিক লক্ষণ বা উপসর্গগুলো শরীরে দেখা দেয়? প্রথমেই আমি বলি যে একটা ধারণা আছে যে মোটা হয়ে যাচ্ছে মানে আমার থাইরয়েড হয়েছে, সেটা কিন্তু ভুল। থাইরয়েড কখনোই ভীষণ মোটা হওয়ার কারণ নয়, হাইপোথাইরয়েড। কিন্তু আমি যদি হাইপার থাইরয়েড দেখি, সেখানে কিন্তু ডেফিনেটলি প্রচুর ওজন কমে যায়। তাহলে আপনার সিমটমগুলো যদি আমি ভাগ করি, যে স্ট্রাকচারাল যদি সমস্যা হয় তাহলে তো সিমটম কিছু হবে না, যে সেটা একটা হচ্ছে যে আপনার কেউ বললেন বা আপনি দেখলেন যে আপনার গলাটা ফুলে যাচ্ছে, অথবা যেটা হতে পারে যে অনেকটা ফুলে গেলে যদি সে খাদ্যনালীতে, আমাদের সব খাদ্যনালী শ্বাসনালী এখান দিয়ে যাচ্ছে, তো ওখানে চাপ দেয় অনেক সময়, তার জন্য খাবার গিলতে অসুবিধে হতে পারে,
শ্বাস নিতে কষ্ট হতে পারে, কিন্তু সেটা অবভিয়াসলি অনেকটা বড় হয়ে গেলে। আবার অনেক নডিউল থাকে, বিশেষ করে যেগুলো টার্ন আউট করে ক্যান্সারে, তাদের দেখা যায় যে গলার স্বর চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ একটা গলার ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, সেটাকে যদি কোনোভাবে কম্প্রেস করে তাহলে সেই গলার স্বর চেঞ্জ হয়ে যেতে পারে। এটা হচ্ছে স্ট্রাকচারাল গন্ডগোল হতে পারে। আর ফাংশনাল তো দুভাগে ভাগ করা যায়, একটা হাইপো আর একটা হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজমের সিমটমগুলো হচ্ছে যে আপনার ভীষণ ওজন কমে যাচ্ছে, প্রচুর খাচ্ছেন তাও ওজন বাড়ছে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে খাবার খাচ্ছেন বেশি, ওজন কমছে, এটা হাইপার থাইরয়েড এবং আনকন্ট্রোল ডায়াবেটিস, এই দুটোতেই প্রধানত হয়। আর কি হয় হাইপার থাইরয়েডে? ভীষণ গরম লাগছে, বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, হাত পা কাঁপছে, আপনি স্থির হয়ে বসে থাকতে পারছেন না, সবসময় একটা অস্থিরতা, চঞ্চলতা বেড়ে যাচ্ছে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে আপনার স্কিন কালারটা খারাপ হয়ে যাচ্ছে, একটু ডার্ক হয়ে যাচ্ছেন আপনি। আর একটা হয় যেটা থাইরয়েড আই ডিজিজ, যেটা চোখগুলো বিস্ফারিত হয়ে যাচ্ছে, চোখগুলো বেরিয়ে আসছে বা চোখগুলো লাল হয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে হাইপার থাইরয়েডের সিমটম। আর মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডসের ইরেগুলারিটি হচ্ছে। আর যদি হাইপোথাইরয়েডের সিমটম দেখেন, তাহলে হাইপোথাইরয়েডের সিমটম আমি যদি আলাদা আলাদা করে ভাবি তাহলে সেগুলো খুব নন স্পেসিফিক। যে ওজন বাড়ার ব্যাপারটা বললাম, যে খুব বেশি ওজন থাইরয়েডে বা হাইপোথাইরয়েডে বাড়ে না, বাড়ে ধরুন খুব আপনি হাইপোথাইরয়েড, আপনার টিএসএইচ যেখানে 100-র ওপর উঠে গেছে, সেখানে হয়তো আপনার 5-6 কিলো ওজন বাড়বে। সেটা মূলত কিছু গ্লাইকোসামাইনোগ্লাইকেন্স বলে কিছু মেটেরিয়াল জমা হয় শরীরে থাইরয়েড না থাকার দরুন, সেটার জন্য হয়। আর কিছুটা ওয়াটার রিটেনশন জন্য হয়, সেটা 4-5 কিলো 6 কিলো, তার বেশি হয় না। তো সেটা ওষুধ খেলে কমে যায়। তো সেইটা কিছুটা ওয়েট বাড়লো, কিছুটা আপনি স্লো হয়ে যাচ্ছেন, আপনার ভয়েসটা ক্রোকি হয়ে যাচ্ছে, মানে ব্যাঙের মতো হয়ে যাচ্ছে বলবো, একটু মানে ভারী বা কর্কশ হয়ে যাচ্ছে, যেটা ছিল না। এটা বিশেষ করে বুঝতে পারেন যারা গান করেন, তাদের গান করেন বা যারা বাচিক শিল্পী, তাদের এটা বিশেষ করে অ্যাফেক্ট করে। আর আপনার যেটা হয় কনস্টিপেশন হচ্ছে, খেতে ইচ্ছে করছে না, সবসময় একটা ঘুম ঘুম ভাব। আর একটা জিনিস খুব হয় যেটা, সেটা হচ্ছে ক্র্যাম্প হচ্ছে। আপনি হয়তো আড়ামোড়া খেতে গেলেন, হঠাৎ দেখা গেলো মাসেলটা টেনে ধরলো কোথাও একটা, পিঠে, হাতে, পায়ে, কোথাও একটা এরকম হচ্ছে। আপনি ক্লান্তিতে ঘুম থেকে সকালবেলা কাজে যাবেন, উঠতেই পাচ্ছেন না, খিদে কমে যাচ্ছে তো বললাম। আর একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট হচ্ছে বন্ধ্যাত্ব, মানে মায়েরা গর্ভবতী হতে পারছেন না। আর একটা পিরিয়ডসের ইরেগুলারিটি হয়, সেটা আপনার খুব বেশি মাত্রায় হতে পারে, আবার পিরিয়ডস গ্যাপ হয়ে যাচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে, সেটাও হতে পারে। আর একটা আরো বেশি ইম্পর্টেন্ট, যেটা এখন ভীষণ গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে একদম যখন সদ্যজাত শিশু, তারও কিন্তু থাইরয়েড হতে পারে। তার থাইরয়েড সাধারণত হয় যে হয়নি তৈরি, মানে যখন ডেভেলপমেন্ট তার হচ্ছে, কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ডটা তৈরি হয়নি, তাকে বলা হয় কনজেনিটাল হাইপোথাইরয়েড। যে শুরু থেকেই হাইপোথাইরয়েড, তাদের কিন্তু সঙ্গে সঙ্গে টেস্ট করে চিকিৎসা যদি শুরু না করা হয়, তার সিমটমগুলো কিন্তু হচ্ছে যে তার ব্রেন ডেভেলপমেন্ট করে না। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে প্রথম 1-1.5 মাস 2 মাস যদি আমরা মিস করে যাই সেই থাইরয়েডটা, এই যে ব্রেন ডেভেলপমেন্ট করার ব্যাপারটা 1 মাস 2 মাস ডিলে হয়ে গেলে কিন্তু যে ড্যামেজটা হয়ে যায় সেটা ইরিভার্সিবল হয়ে যায়। এবং সেটা যদি 3 বছর 2 বছর 3 বছর অবধি আননোটিস থাকে, তাহলে সেটা কিন্তু একটা বাচ্চা যে হবে সে কিন্তু একদম জড়ভরত হয়ে যায়, তার কোনো বুদ্ধি বিবেচনা থাকে না। এবং আরেকটা হয় যেটা, তাদের গ্রোথ ঠিক মতো হয় না। চিকিৎসা কিন্তু খুব সহজ, থাইরয়েড ওষুধ রিপ্লেসমেন্ট করলেই ঠিক হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে, যে বাচ্চার গ্রোথ হচ্ছে না, বাচ্চার দাঁত উঠছে না সময় মতো, বাচ্চার যে জন্ডিস হয়, যেটা ফিজিওলজিক্যাল জন্ডিস বলা হয়, সেটা অনেকটা প্রলংড হচ্ছে। সেই জিনিসটা সঙ্গে সঙ্গে ধরতে হয়, কারণ এটা ধরাটা ভীষণ জরুরি, কারণ এটা সেখানে ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়। আর
আরেকটু বেশি বয়সের বাচ্চাদের যদি আমি ধরি 4-5 বছর, তাদের ইম্পর্টেন্ট এই জন্য যে তাদের গ্রোথটা হবে না আমরা যদি ঠিকমতো থাইরয়েড রিপ্লেসমেন্টটা না দিই। ডাক্তারবাবু, থাইরয়েড কি করে শনাক্ত করা হয়? আপনারা কিভাবে শনাক্ত করেন, বা তার কি কি পরীক্ষা রয়েছে শনাক্তকরণের? সেটা কি থাইরয়েড হচ্ছে তার উপর ডিপেন্ড করে। যদি আমরা দেখি যে আমরা মনে করছি যে আমরা তো পরীক্ষা করে দেখি যে গলায় কোনো আমরা সোয়েলিং পাচ্ছি না, তখন আমরা যেটা করি, তখন আমরা রক্ত পরীক্ষা দিই। রক্ত পরীক্ষা সাধারণত যেটা দেওয়া হয় T3, T4, TSH। এবার হাইপার থাইরয়েড যদি হয় তাহলে সাধারণত আমরা T3, T4 এবং TSH এটা করতে দিই। আর যদি আমরা হাইপোথাইরয়েড সন্দেহ করি তাহলে আমরা সাধারণভাবে T3টাকে দিই না, প্রয়োজন পড়ে না, ফ্রি T4 আর TSH দিই। এবার T4 আর ফ্রি T4 এর তফাৎটা কি? কারণ ফ্রি T4 এর যদি আপনি পরীক্ষা করতে যান আপনার কিন্তু চার্জ বেশি ফ্রি T4 টেস্ট করতে। তাহলে আমরা কেন ফ্রি T4 দিই? কারণ অনেক সময় এই টোটাল T4 যেটা, সেটা একটা প্রোটিন বাউন্ড থাকে। তো এবার প্রোটিনের যে অ্যালবুমিন বলুন বা থাইরয়েড বাইন্ডিং কিছু প্রোটিন থাকে, সেই প্রোটিনের তারতম্যের জন্য তার টোটাল T3 বা T4টা কিন্তু তারতম্য হয়। সেই জন্য আমরা ফ্রি T4টা দিই, যদিও এটার কস্টটা অনেক বেশি। কিছু কিছু ক্ষেত্রে দিতে হয়, সবসময় যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রথম অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট ডায়াগনোসিসের সময় দিই এই কারণে যে সেই প্রোটিন, তার কোনো প্রোটিনগত সমস্যা আছে কিনা আমরা তো জানি না, তাই জন্য ফ্রি T4টাই করাটা বাঞ্ছনীয়, যদিও তার কস্টটা বেশি, এবং সঙ্গে TSHও করতে দিই। এবার যদি আমরা দেখি যে তার স্ট্রাকচারালও কোনো প্রবলেম আছে সেখানে, তখন আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে দিই। আল্ট্রাসাউন্ড কিন্তু জানবেন থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক তো দেখার জন্য একটা ভীষণ ভীষণ ভালো মডালিটি। সেখানে MRI লাগে না, সিটি স্ক্যান লাগে না, শুধু একটা ভালো হাতে ভালো আল্ট্রাসাউন্ড আমাকে বলে দিতে পারে যে থাইরয়েড নডিউলটা কীরকম আছে। তো এবারে আমরা যদি স্ট্রাকচারালি দেখি যে হ্যাঁ সেখানে একটা আল্ট্রাসাউন্ড বলছে যে একটা নডিউল আছে, আল্ট্রাসাউন্ডে গ্রেডিং আছে, তারা গ্রেড করে দেয় যে নডিউলের সাইজটা কীরকম আছে, তার নডিউলটা কোনো সাসপিশাস মনে হচ্ছে কিনা। যদি দেখা যায় যে এটা একটা সিস্ট, শুধু জল ভরা একটা নডিউল আছে, সেটা কিচ্ছু করার দরকার নেই, তাতে ভয় পাওয়ারও কোনো দরকার নেই। অনেক সময় অনেকে সিস্ট অ্যাসপিরেট করেন বা ওই অ্যালকোহল অ্যাপ্লেট করে এটাকে নষ্ট করে দেন সিস্টটাকে, কিন্তু ওটা কিছু না করলেও চলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আল্ট্রাসাউন্ড আমাদের বলল যে না এটা সিস্ট নয়, আমার মনে হচ্ছে যে এটা একটু সন্দেহজনক লাগছে, এর সাইজটা 1 সেন্টিমিটারের বেশি এবং এর কিছু কিছু ফিচার আছে যেগুলো সন্দেহজনক। তখন আমরা কি করি, ওই FNAC বলে একটা টেস্ট হয় যেটাকে বলা হয় ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। মনে রাখবেন এটা কিন্তু বায়োপসি নয়, এটা একটা ফাইন নিডল দিয়ে ওই রসটাকে টেনে নিয়ে স্লাইডে রেখে সেটাকে পরীক্ষা করা হয়। এই FNAC আবার আমাদের বলে দিতে পারে যেটা বিনাইন না ম্যালিগনেন্ট। এবার একটা ডেফিনিট বিনাইন বলে দিতে পারে, একটা ডেফিনিট ম্যালিগনেন্ট বলে দিতে পারে। তার মধ্যে একটা গ্রে জোন থাকে, তাতে যে গ্রেডগুলো থাকে তাতে একদম যে লো গ্রেড, তাতে যা ম্যালিগনেন্সি হওয়ার চান্স, যেটা FNAC আমাকে বলে দিতে পারছে না, তারপর গ্রেড যত বাড়তে থাকে তার ম্যালিগনেন্সির চান্স বাড়তে থাকে। আমরা যদি একটা FNAC রিপোর্ট পাই যেটা বলে দিচ্ছে যে হ্যাঁ এটা ম্যালিগনেন্ট, তার চিকিৎসা তো ডেফিনেটলি অপারেশন। সেই অপারেশনের আগে দেখে নেওয়া হয় যে আর কোথাও ছড়িয়েছে কিনা গলার মধ্যে, সেটা সেই সময় একটা সিটি স্ক্যানের প্রয়োজন পড়ে অপারেশনের আগে, যেটা সাধারণভাবে সার্জেনরা করে থাকেন। আর কি দেখা হয়, দেখা হয় যে এটা বিনাইন। যদি FNAC আমাকে বলে দেয় না এটা বিনাইন, তাহলে ওটা নিয়ে তো আর কোনো চিন্তা নেই, শুধু একটু ফলো আপ করে যাওয়া যে সাইজটা বাড়ছে কিনা বা আপনার মনে হচ্ছে কিনা যে আমার দেখতে ভাল লাগছে না। যদি দেখা যায় যে কসমেটিক পারপাস যার হয়েছে তিনি বলছেন না আমার দেখতে ভালো লাগছে না, তখন আমরা এটাকে বলি যে অপারেশন করে নিন। আর যদি দেখা উনি বলেন যে না আমার তো বেশ আছি, অসুবিধা তো কিছু হচ্ছে না, তাহলে থাকবে যদি বিনাইন থাকে। কিন্তু যদি FNAC আমাদের ঠিক মতো না বলতে পারে যেটা বিনাইন
না এটা বিনাইন কি ম্যালিগনেন্ট আমি ঠিকমতো বলতে পারছি না, আমার একটা ডাউট থাকছে, তাহলে আমরা যেটা করি সেটা তখন আলোচনা করি পেশেন্টের সঙ্গে যে আপনার এটা আছে, এই যেটা আছে তাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা এতটা, ধরুন কারোর 10%, কারোর 25%। এবার আমরা দুটো জিনিস করতে পারি, এটাকে ফলো আপ করতে পারি, বা আপনি যদি মনে করেন যে না আমি রিস্ক নেব না, আমি অপারেশন করিয়ে নেব, সেটাও করতে পারেন। তো এইভাবে স্ট্রাকচারাল যে সমস্যাটা সেটা নির্ধারণ করা হয় এবং চিকিৎসা করা হয়। এবারে ফাংশনাল যে প্রবলেমগুলো হয়, হাইপো বা হাইপার থাইরয়েডিজম, হাইপোর চিকিৎসাটা খুব সহজ। আমরা থাইরয়েড হরমোন দিয়ে দিলাম, দিয়ে তাকে নির্দিষ্ট পরিমাণ বডি ওয়েট অনুযায়ী তাদের থাইরয়েড হরমোনটা আমরা রিপ্লেস করি, এবং সাধারণভাবে আমরা ওষুধ শুরু করার 3 মাস পরে একবার দেখি যে টিএসএইচটা ঠিক হয়েছে কিনা। যদি দেখা যায় যে ঠিক হয়ে গেছে, তার মানে কিন্তু এই নয় যে আপনি ওষুধটা বন্ধ করে দেবেন। আপনার টিএসএইচ ঠিক হয়েছে ওষুধ খেয়ে। এবার ওষুধ চালাবেন, কি ডোজে চালাবেন সেটা আপনার ডাক্তারবাবু ঠিক করবেন। পরবর্তী ফলো আপ যেটা করা হয় সেটা সাধারণভাবে 6 মাস পরে। তারপরে যদি দেখা যায় যে ঠিক থাকছে, তাহলে আমরা সাধারণত বছরে একবার করে ফলো আপ করি, এবং সেটা শুধু টিএসএইচ করলে হয়, তখন আর T3 T4 এর প্রয়োজন পড়ে না, কিছু ব্যতিক্রম ছাড়া। আর যদি প্রেগনেন্সির সময় থাইরয়েড হয়, তখন সেই ধরুন একটি থাইরয়েড আছে এরকম একটি মেয়ে, এরকম একটা ভ্রান্ত ধারণা আছে তো যে থাইরয়েড হলে বাচ্চা হবে না, এটা একটা ট্যাবু হয়ে যায়, বিশেষ করে বিয়ের সময় যে থাইরয়েড আছে তাহলে তো একে বউ করে আনা যাবে না, কারণ তার তো বাচ্চা হবে না। এটা অ্যাবসলিউটলি একটা ভ্রান্ত ধারণা। অজস্র হাইপোথাইরয়েড মেয়ে আছে যারা মা হচ্ছে, বাচ্চাদের জন্ম দিচ্ছে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে থাইরয়েড যাদের থাকছে, যেসব মেয়েদের, তারা যখন প্রেগনেন্ট হচ্ছে তাদের কিন্তু থাইরয়েডের ওষুধের মাত্রাটা প্রেগনেন্ট হওয়া মাত্রই বাড়িয়ে দিতে হয়, এবং তখন কিন্তু মাসে মাসে এই টিএসএইচ পরীক্ষাটা করতে হয়, যাতে টিএসএইচটা একটা নির্দিষ্ট মাত্রার নিচে আমরা রাখতে পারি। সেই নির্দিষ্ট মাত্রাটা হচ্ছে প্রথম 12 সপ্তাহে আমরা ওই টিএসএইচটাকে 2.5-এর নিচে রাখার চেষ্টা করা হয়, এবং 2.5-এর নিচে যেন থাকে। আর দ্বিতীয় 12 সপ্তাহ এবং তৃতীয় 12 সপ্তাহে, যেটা আমরা সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার বলি, সেখানে যেন টিএসএইচটা 3-এর নিচে থাকে। যারা বয়স্ক মানুষ, যাদের হঠাৎ করে যদি আমি মেটাবলিজমটাকে বাড়িয়ে দিই, সেখানে হার্টের প্রবলেম বেড়ে যেতে পারে, তখন আমরা বেশি কশাস থাকি, খুব অল্প মাত্রায় আস্তে আস্তে বাড়াতে থাকি। হাইপার থাইরয়েডে যে চিকিৎসা হয় সেটা মূলত 3 প্রকার হয়। একটা ওষুধ দিয়ে হয়, একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, আরেকটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে সার্জারি। এবারে আপনার কোনটা করা হবে সেটা আপনার ডাক্তারবাবুই নির্ধারণ করবেন। তবে মোটামুটি আমি যেটা করি সেটা হচ্ছে প্রথমে আমি ওষুধ দিয়ে জিনিসটাকে দেখি যে কিভাবে রেসপন্ড করছে। কারণ দেখা যায় যে হাইপার থাইরয়েডে, হাইপোথাইরয়েড যেমন ঠিক হয় না, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয় যদি আপনি সত্যি শুরুতে হাইপোথাইরয়েড থাকেন, তেমনি হাইপার থাইরয়েড কিন্তু সারা জীবন ওষুধ খেতে হয় এই ব্যাপারটা নয়। দেখা যায় 100 জন মানুষের যদি হাইপার থাইরয়েড হয়, তার মধ্যে 30 থেকে 40 জন মানুষের কিন্তু শুধু ওষুধে অসুখটা সেরে যায়। তাই জন্য আমরা প্রথমে ওষুধ, কারণ আমরা তো সেটা জানছি না যে আপনি সেই 30 থেকে 40 জনের মধ্যে পড়ছেন কিনা, তাই জন্য আমরা প্রথমে ওষুধ দিয়ে ট্রায়াল দিয়ে দেখি। যদি দেখা যায় ওষুধে আপনি ভালো রেসপন্ড করছেন, তখন আমরা আস্তে আস্তে ওষুধটা কমাতে থাকি। কমাতে কমাতে একদম যখন কম মাত্রায় ওষুধ থেকেও দেখা যাচ্ছে আপনি ঠিক থাকছেন, তখন আমরা একটা অ্যান্টিবডি আছে, থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি বলে, সেইটা যদি প্রথমে পজিটিভ থাকে, তাহলে সেটা যদি দেখি নেগেটিভ হয়ে গেছে, তখন আমরা ওষুধটা বন্ধ করে দিই। এবার যদি দেখা যায় যে বন্ধ করার পর অসুখটা আবার রিল্যাপস করলো, যেটা করতে পারে, তাহলে আপনি সেই 30-40 জনের মধ্যে পড়ছেন না, তাহলে আপনি বাকি 50-60 জনের মধ্যে পড়ছেন। আর একটা সিচুয়েশন হতে পারে যে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার ওষুধ উইথড্র করা যাচ্ছে না। এই ক্ষেত্রে তখন আমরা যেটা করি,
তখন আমরা আলোচনা করে দেখি যে দেখুন আমরা আপনাকে আর দীর্ঘকাল এই ওষুধের মধ্যে চালাতে চাই না, কারণ এই অসুখটা হাইপোথাইরয়েডের মতো স্টেবল নয়, এটার ওঠা পড়া থাকে, পিকস থাকে, ট্রাফস থাকে, তা আমরা যেগুলো খুব আনপ্রেডিক্টেবল, হঠাৎ করে বেড়ে গেল কমে গেল। তো সেই জন্য আমরা কি করি, যাদের রিল্যাপস করলো বা যাদের আমরা বুঝলাম যে ঠিক হবে না ওষুধে, তখন আমরা একটা অ্যাবলেটিভ ট্রিটমেন্ট, মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটাকে নষ্ট করে দেওয়া। দুভাবে সেটা করা যায়, একটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন, যেটা কিন্তু রেডিয়েশন নয়, অনেকের একটা ধারণা আছে সেটা রেডিয়েশন। রেডিও অ্যাক্টিভ আয়োডিন হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ ওষুধ, আয়োডিন খাইয়ে দেওয়া হয়, যেটা শুধুমাত্র থাইরয়েড গ্ল্যান্ড তুলে নেয়, এবং যেহেতু ওটা একটা রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স, ও থাইরয়েড গ্ল্যান্ডটাকে ধীরে 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 নষ্ট করে দেয়। নষ্ট করে আপনাকে সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে হাইপোথাইরয়েড করে দেয়। আবার কখনো কখনো দেখা যায় যে আপনি হাইপোথাইরয়েড হলেন না, আপনি নর্মাল থেকে গেলেন, তবে এটাতে হাইপোথাইরয়েড হয়ে যাওয়ার চান্সটাই বেশি। হাইপোথাইরয়েড যদি আপনি হয়ে যান, তাহলে বাকি জীবনটা আপনাকে কিন্তু ওই হাইপোথাইরয়েডের যে চিকিৎসা, যে ওই থাইরয়েড হরমোন লিভোথাইরক্সিন যেটা বলে, সেইটা আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে আপনি তাহলে একটা অসুখ ছিল আমার, তাহলে আর একটা অসুখ তো করে দিলেন, তাহলে লাভ কি হলো? লাভ এটা হলো যে হাইপোথাইরয়েড অসুখটা খুব স্টেবল, যে আপনি বছরে একবার টেস্ট করছেন, ঠিক থাকছে, ওষুধটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু এই হাইপার থাইরয়েডে যে আমরা ওষুধটা ইউজ করি, তাতে খুব সামান্য হলেও একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, খুবই সামান্য সেটা, কিন্তু নেই তা নয়। যেটা হাইপোথাইরয়েডে যদি সঠিক মাত্রায় আমরা লিভোথাইরক্সিন দিই, তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া সেভাবে নেই বললেই চলে। আর যারা ধরুন যাদের রেডিও অ্যাক্টিভ আয়োডিন দেওয়া যাচ্ছে না, কাদের দেওয়া যাচ্ছে না? যাদের ধরুন একটা চোখের প্রবলেম আছে, আমি আগে বলেছি সিমটমে যে চোখগুলো বড় হওয়া, বেরিয়ে আসা, সেইগুলো যাদের বেশি মাত্রায় থাকে, তাদের দেখা যায় রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিলে চোখের সমস্যাটা বেড়ে যায়। এবং থাইরয়েড অ্যাসোসিয়েটেড অফথালমোপ্যাথি আমরা বলি, যে থাইরয়েডের সঙ্গে যে চোখের প্রবলেমটা থাকে, সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে, এবং সেখান থেকে দৃষ্টিশক্তিও চলে যেতে পারে, এবং সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর, এবং তার চিকিৎসাটাও একটু ঝামেলার। এবং কিছু কিছু চিকিৎসা আছে যেগুলো ভালো, কিন্তু সেগুলো অসম্ভব ব্যয় সাপেক্ষ। তো সেই জন্য আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিই না, আমরা তাদের বলি যে আমরা অপারেশন করে নিন। তখন অপারেশন করে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা বাদ হয়ে গেলে তার তো আর বেশি কাজ করার কোনো জায়গা রইল না, তখন আমরা ওই হাইপোথাইরয়েডই হয়ে গেল, তখন তাকে আমরা হাইপোথাইরয়েডের ট্রিটমেন্ট করতে থাকলাম। এছাড়া থাইরয়েডে যে খাদ্যাভ্যাস, খাদ্য এটা খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না, এগুলো নিয়ে প্রচুর ভ্রান্ত ধারণা আছে, যে বাঁধাকপি খেতে পারবেন না, ফুলকপি খেতে পারবেন না, মসুর ডাল খেতে পারবেন না, ঢ্যাঁড়স খেতে পারবেন না, এই লতলতে যে জিনিসগুলো আছে সেগুলো খেতে পারবেন না, এগুলোর ভ্রান্ত ধারণা। আপনি থাইরয়েড হলে মোটামুটি সবই খেতে পারেন, শুধু আপনার যদি হাইপোথাইরয়েড থাকে, তাহলে আপনি সয়া জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করবেন, কারণ সয়া জাতীয় খাবার থাইরয়েডের ওষুধের যে অ্যাবজর্পশন, বা ওই যে আমরা বলি এন্টারোহেপাটিক সার্কুলেশন, যে খাদ্যনালী দিয়ে লিভারে গেল, সেখান থেকে আবার খাদ্যনালীতে এলো, এই যে সার্কুলেশন, এই সার্কুলেশনটাকে কিছুটা হলেও এই সার্কুলেশনের অন্তরায় হয়ে দাঁড়ায় সয়া প্রোডাক্ট। আর এছাড়া আর কোনো বারণ নেই হাইপোথাইরয়েডে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি যদি হাইপোথাইরয়েড থাকেন, তাহলে থাইরয়েডের ওষুধ যদি খান, তাহলে প্রতিদিন চেষ্টা করবেন মোটামুটি এক সময় সকালবেলা উঠে একদম বাসি মুখে খালি পেটে ওষুধটা খাওয়া। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, ওষুধ খাওয়ার পর আপনাকে কম করে 30 মিনিট কিচ্ছু খাওয়া চলবে না, এমনকি চাও খাওয়া চলবে না। যেটা খেতে পারেন শুধু জল খেতে পারেন। এবার যদি কোনো কারণে ধরুন আপনি একদিন ওষুধটা ভুলে গেলেন, ভুল তো হতেই পারে, তখন আপনি কিন্তু ওষুধটা পরে খাবেন না, দ্বিতীয় দিন পরের দিন আপনি যে ওষুধটা মিস করেছিলেন ডাবল ডোজ নিয়ে নেবেন। এটাই হচ্ছে নিয়ম থাইরয়েড। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে থাইরয়েড সম্পর্কিত, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু।